To my channel. Today is my first video on YouTube platform. In this video, I shall teach you in an easy way how to make translation from Bengali to English. Uh, okay, so শুরু করছি আজকের প্যাসেজ ট্রান্সলেশন দিয়েই। তো দেখো এখানে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাকে আগে আমরা গো থ্রু করে নেব। পুরো প্যাসেজটাই কি বলা হয়েছে ফার্স্ট অফ অল উই শুড নো অ্যাবাউট ইট। ওকে, তো চলো। তো দেখো এখানে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ, তার মতো দেশভক্ত অতি বিরল। তিনি দেশকে স্বাধীন করবার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন এবং ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। তার জীবনের লক্ষ্য ছিল দেশের মুক্তি। এই লক্ষ্যে পৌঁছাবার জন্য তিনি প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়ে প্রথমে জার্মানি এবং পরে জাপানে গিয়েছিলেন। সেখানে তিনি ব্রিটিশ পরিত্যক্ত দেশীয় সৈন্যের দ্বারা আজাদ হিন্দ ফৌজ নামক শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। তিনি গত বিশ্বযুদ্ধে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। তো এখানে একটা পূর্ণচ্ছেদ হবে। ওকে, তো অ্যাকচুয়ালি এরপরে দেখো আমরা এই প্যাসেজটাকে ট্রান্সলেট করব, মানে খুব ইজি ওয়েতে। দেখো প্রথম যে বাক্যটা সেটা কি, নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ। দেখো এটা একটা বাংলা বাক্য। বাংলা বাক্যের গঠন মানে কিরকম হয়, যে আমরা কিন্তু বাংলা বাক্যের গঠন কি জানি, প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। বাংলা বাক্যে কি হয়, একদম শেষে থাকে কি ক্রিয়াপদ। এই যে ভার্বটা কিন্তু একদম শেষে আছে। ঠিক আছে, ভার্ব মানে কি ক্রিয়াপদ, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। বাংলা বাক্যের শেষে কি থাকে, ক্রিয়াপদ থাকে। দেখো এখানে এই সেন্টেন্সে যে নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ, আমরা ক্রিয়াপদ, বাংলা বাক্যের ক্রিয়াপদ দেখেই আমরা মানে আমরা কিন্তু পারসিভ করি বা আমরা বুঝি যে হ্যাঁ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। শুনেছ মানে অলরেডি শোনা হয়ে গেছে বা আমরা শুনেছি। তাহলে এই সেন্টেন্সটা আমরা কোন টেন্সে লিখব, আমরা এই সেন্টেন্সটাকে সাজাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে লিখব। কেন বলো তো, যেহেতু এখানে আছে কি শুনেছ, অর্থাৎ শুনেছ মানে কি কাজটা অলরেডি হয়ে গেছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করি, যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার রেস্টটা বর্তমানে এখনো আছে, এরকম বোঝালে। অর্থাৎ কেউ কোনো কিছু মানে করেছে, ঠিক আছে, বা খেয়েছে, হ্যাঁ খেয়েছে, মানে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, মানে এরকম থাকলে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, যখন এরকম সেন্স প্রকাশ করবে না তখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এই টেন্সের স্ট্রাকচারটা কি আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে এই টেন্সের স্ট্রাকচার। তো আমরা দেখি এই বাংলা সেন্টেন্সকে মানে কিভাবে ইংলিশে লিখবো। দেখো এই সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংলিশে দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে আক্ষরিকভাবে, মানে বাংলায় যেমনটি আছে সেটার ইংলিশ স্ট্রাকচার বেসিসে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। আরেকটা হচ্ছে ভাবানুবাদ, অর্থাৎ সেন্টেন্সের ভাবটাকে সহজ করে লিখব, সেটাও করা যায়। অর্থাৎ মিনিং এর কোনো চেঞ্জ হবে না, মিনিং একই থাকবে, মিনিং আনচেঞ্জড থাকবে। ঠিক আছে, তো চলো এখানে আমরা বাংলা বাক্যের কি দেখলাম, গঠন রীতি, প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু যখন আমরা বাংলা থেকে ইংলিশে লিখব, ইংলিশের তো স্ট্রাকচার আমরা সকলেই জানি যে ইংরাজি বাক্যের স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব,
তারপরে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, মানে এসভিও। এই এসভিওটাকে সঠিকভাবে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো চলো দেখা যাক, এই যে প্রথম সেন্টেন্স, নেতাজি সুভাষচন্দ্রের নাম, এই যে নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছো, এখানে সাবজেক্ট কোনটা? তোমরা। তোমরা শুনেছো, ঠিক আছে, তোমরা শুনেছো সবাই নেতাজি সুভাষচন্দ্রের নাম। আমরা এই সেন্টেন্সটাকে এভাবে লিখতে পারি যে তোমরা ইংলিশ কি? ইউ। ইউ, ইউর পরে কি হবে? শুনেছো, ইউ হ্যাভ হবে, ইউর পরে হ্যাভ হয়, ইউ হ্যাভ। তারপরে দেখো এখানে সবাই, আমরা সবাইটাকে কিন্তু অ্যাডভার্ব ইউজ করব। অল, অল মানে তো সব, অল মানে সবাই বা সব, অল মানে সব বা সবাই। এই অল এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা কখনো প্রোনাউন হিসাবে কাজ করে, আবার কখনো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আবার কখনো অ্যাডভার্ব হিসাবে কাজ করে, ঠিক আছে। আমরা এখানে দুরকম ভাবে ইউজ করব। ইউ হ্যাভ অল, ঠিক আছে। শুনেছো ইংলিশ কি? হেয়ার মানে শোনা, তার থার্ড ফর্ম কি হবে? হার্ড, ঠিক আছে। ইউ হ্যাভ অল হার্ড দ্য নেম অফ, দ্য নেম অফ নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, সুভাষ, এটা ইউ হ্যাভ অল হার্ড দ্য নেম অফ সুভাষ। আমরা আমরা কিন্তু আরো লিখতে পারি, আমরা এই সেন্টেন্সটাকে আরো দু রকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। কিভাবে? আমরা যখন প্রোনাউন হিসাবে লিখবো, এই অলটা কিন্তু অ্যাডভার্ব হিসাবে লেখা হয়েছে। তোমরা জানো অ্যাডভার্ব কোথায় বসে বলো? অ্যাডভার্ব অ্যাকচুয়ালি কি হয়? বিভার্বের পরে, বিভার্ব বা হ্যাভ ভার্বের পরে, মেন ভার্বের আগে। এই যে হ্যাভ ভার্বের পরে এবং মেন ভার্বের আগে আমরা সাধারণত অ্যাডভার্ব বসাই, আবার সেন্টেন্সের শেষেও বসে অ্যাডভার্ব, ঠিক আছে। তো সেকেন্ড সেন্টেন্স আমি যেটা লিখবো সেটা কি? দেখো আমরা লিখতে পারি এই সেন্টেন্সটাকে এভাবেও যে অল অফ ইউ, অল অফ ইউ মানে তোমরা সবাই, অল অফ ইউ হ্যাভ, অল অফ ইউ হ্যাভ, ঠিক আছে। আমরা হার্ড তো একবার লিখেছি, এই হার্ড না লিখে আমরা লিখতে পারি লিসেন্ড, লিসেন্ড, লিসেনের পর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, ঠিক আছে। তাহলে অল অফ ইউ হ্যাভ লিসেন টু দ্য নেম অফ, নেম অফ নেতাজি, নেতাজি সুভাষ চন্দ্র বোস। হলো, তাহলে দুরকম ভাবে লিখলাম, ঠিক আছে। আমরা হার্ডও লিখতে পারি, আবার লিসেন টু, এই লিসেন টুও কিন্তু লিখতে পারি। এই হার্ডের পরিবর্তে আমরা লিসেন টুও কিন্তু লিখতে পারি, ঠিক আছে। আবার এই সেন্টেন্সটাকে আবার লিখতে পারি, আমি বলে দিচ্ছি, লিখছি না, যে নেতাজি সুভাষচন্দ্র's নেম ইজ ওয়েল নোন টু অল অফ ইউ, এরকম ভাবেও লেখা যায়। সেটা কিন্তু ভাবানুবাদ হবে তাহলে, বা ভাবানুবাদ মানে নেতাজি সুভাষচন্দ্রের নাম সবাই জানে, তার মানেই তো সবাই শুনে, তোমরা সবাই শুনেছো বা তোমাদের আম, জানা আছে, ঠিক আছে। তো চলো এরকম ভাবে আমরা লিখবো। তাহলে আমরা কি করলাম? প্রথম বাক্যটা লিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারকে আমরা ফলো করলাম। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখেছি। সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভাবে থার্ড ফর্ম অবজেক্ট, কোনো কাজ এইমাত্র হয়েছে বা কোনো কাজ শেষ হয়েছে, তার ফলটা বর্তমান আছে, এরকম বোঝালে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শুনেছো আছে। চলো নেক্সট যে সেন্টেন্সটা সেটা কি বলেছে দেখো, যে তার মতো দেশভক্ত অতি বিরল, তার মতো দেশভক্ত অতি বিরল। আমরা লিখতে পারি এই সেন্টেন্সটাকে এরকম ভাবে, দুরকম ভাবে লেখা যায়। দেখো আমরা প্রথমে আক্ষরিক অনুবাদটা করার চেষ্টা করছি। তার মতো দেশভক্ত মানে, দেশভক্ত ইংলিশ কি? প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে দেশভক্ত মানে দেশপ্রেমিক। আ প্যাট্রিয়ট, আ প্যাট্রিয়ট লাইক হিম, ঠিক আছে। এ প্যাট্রিয়ট লাইক হিম ইজ ভেরি রেয়ার, এটা আর, আরে আরে, ঠিক আছে, এটা আরে কিন্তু, হ্যাঁ। তাহলে এ প্যাট্রিয়ট লাইক হিম ইজ ভেরি রেয়ার, এ প্যাট্রিয়ট লাইক হিম ইজ ভেরি রেয়ার, তার মতো দেশভক্ত, মতো মানে লাইক, তার মতো, এ প্যাট্রিয়ট লাইক হিম ইজ ভেরি রেয়ার, তার মতো দেশভক্ত অতি বিরল। রেয়ার মানে কি? বিরল, মানে খুবই কম, খুবই কম। আবার এই সেন্টেন্সটাকে আমি এভাবে লিখতে পারি যে খুব কম, খুব কম প্যাট্রিয়টই তার মতো রয়েছে। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি পজিটিভ ডিগ্রিতে, যে ভেরি ফিউ দিয়ে,
very few patriots are as rare as him. ঠিক আছে, ভেরি ফিউ প্যাট্রিয়টস আর অ্যাজ রেয়ার অ্যাজ হিম, এরকম ভাবেও কিন্তু লেখা যায় এই সেন্টেন্সটাকে। তার মানে দেখো এই সেন্টেন্সটায় আমরা দেখলাম যে তার মতো দেশভক্ত অতি বিরল। দেখো এখানে এই বাংলা বাক্যে কিন্তু ক্রিয়াপদটা উহ্য ছিল, এখানে ক্রিয়াপদটা কিন্তু নেই, এই বাক্যের ক্রিয়াপদ নেই। আমরা কি করলাম যে তার মতো দেশভক্ত এখানে হয় এই সেন্স প্রকাশ করেছি, ঠিক আছে, যে তার মতো দেশভক্ত হয় অতি বিরল। এই প্যাট্রিয়ট লাইক হিম ইজটা কিন্তু এই জন্য মেনশন করা হয়েছে। আমাদের সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটাই কিন্তু বাংলা বাক্যেই বলে দিচ্ছে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমরা টেন্সকে ফলো আপ করবো, ঠিক আছে। চলো নেক্সট সেন্টেন্স কি আছে। নেক্সট সেন্টেন্স দেখো যে তিনি দেশকে স্বাধীন করবার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। দেখো বুঝতে পারছো এখানে করেছিলেন মানে কাজটা পাস্টের ঘটনা, এটা হচ্ছে সিম্পল পাস্ট। এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। সিম্পল পাস্টের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নম্বর, তারপরে কি অবজেক্ট, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে তিনি উৎসর্গ, এটা হচ্ছে তিনি হচ্ছে 1 নম্বরে, উৎসর্গ করেছিলেন এটা 2 নম্বর, সাজিয়ে নেব। তাহলে এটা 1 নম্বরটা হচ্ছে সাবজেক্ট, 2 নম্বরটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কি না জীবন, এটা হচ্ছে অবজেক্ট। এই 3টা সাজিয়ে নিলে বাকিগুলো মানে পরপর লিখে দেবো, ঠিক যা আছে, ঠিক আছে। তাহলে দেখো এই সেন্টেন্সটা যদি লিখি তাহলে হি উৎসর্গ করেছিলেন, ইংলিশ হচ্ছে ডেডিকেটেড। হি ডেডিকেটেড বা ডিভোটেড, ঠিক আছে। তাহলে হি ডিভোটেড হিজ লাইফ, তার জীবন কি জন্য না দেশকে স্বাধীন করার জন্য। দেখো এই যে জন্য, এই জন্য ওয়ার্ডের কিন্তু অনেক রকম মানে হয়। আমি এখানে টু লিখছি, এটা উদ্দেশ্য মানে প্রকাশ করছে যে টু মেক দ্য কান্ট্রি, কি না ফ্রি, তাই তো, ফ্রি মানে স্বাধীন, স্বাধীন করার জন্য। এই যে টু এখানে লিখলাম, আমরা এই টু এর পরিবর্তে কিছু প্রিপোজিশনাল ফ্রেজও লিখতে পারি। ফ্রেজ প্রিপোজিশন এগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। এগুলো বিভিন্ন ট্রান্সলেশন করতে গেলে বা বিভিন্ন ট্রান্সলেশন করতে গিয়ে কিন্তু তোমাদের কাজে লাগবে। যেমন ধরো আমি যদি বলি যে এই জন্য, ইংলিশ কি জন্য, এই যে জন্য মানে কোনো কিছুর জন্য আমরা লিখি না বিকজ অফ, মনে রাখবে এগুলো যে বিকজ অফ, ঠিক আছে, জন্য। তারপরে ধরো কারণে, জন্য কারণে এগুলো সব একই সেন্স প্রকাশ করে। অন অ্যাকাউন্ট অফ কারণে। তারপরে উদ্দেশ্যে, উইথ ভিউ টু, ঠিক আছে। এই জন্য আরেকটা হয় ওয়িং টু মানেও জন্য। আর এই কারণে হয় কি না ডিউ টু। আমরা কিন্তু এখানে টু এর পরিবর্তে ইন অর্ডার টু লিখতে পারতাম, ইন অর্ডার ইন অর্ডার টু। তাহলে এগুলো একটু মনে রাখবো। এগুলো কিন্তু শুধু যে টু ব্যবহার করে আমরা ক্ষান্ত থাকবো এমনটা নয়। আমরা কিন্তু এই টু এর পরিবর্তে, এটা টু মানে ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ, হ্যাঁ এটা ইনফিনিটিভ মানে ইনফিনিটিভের কাজ কি বক্তার উদ্দেশ্যকে বোঝানো, ঠিক আছে, বক্তার উদ্দেশ্যকে বুঝিয়েছে এখানে। তিনি কেন জীবন উৎসর্গ করেছিলেন, টু মেক দ্য কান্ট্রি ফ্রি, ঠিক আছে। চলো নেক্সট সেন্টেন্সটা কি বলেছে যে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন এবং ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। তাহলে এটাও সিম্পল পাস্টেই লিখবো। প্রথম সাবজেক্ট কি তিনি, কি করব শক্তিশালী করেছিলেন এবং গঠন করেছিলেন, দুটো ভার্ব আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তাহলে কি করব দেখো এখানে আমরা পজিটিভ, এটা একটা পজিটিভ সেন্টেন্স, প্রথম যে বাক্যটা এটা পজিটিভ ভার্ব দিয়েও লিখতে পারি যে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন, তিনি করেছিলেন,
শক্তিশালী করেছিলেন কাকে? না ভারতীয় জাতীয় কংগ্রেসকে। তাহলে এটা এভাবে লেখা যায়, প্রথমে আমি পজিটিভ ভার্ব দিয়ে লিখছি, তাহলে হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্রং অ্যান্ড, গঠন করা ইংলিশ কি? ফর্মড হয়, কম্পোজড হয়, কনস্টিটিউটেড হয়, ঠিক আছে, বিল্ড, তাহলে ফর্মড দ্য ফরওয়ার্ড FORWARD, এটা আরডি, ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। তাহলে হি মেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্ট্রং, ঠিক আছে। এই মেকটা হচ্ছে মেক থেকে মেড, যেহেতু এটা পাস্ট টেন্স, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমি এভাবে লিখতে পারি যে হি fortified, FIED, he fortified the ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। এই ফর্টিফাইড মানে শক্তিশালী করা, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন। অ্যান্ড আমরা ফর্ম না লিখে কম্পোজড লিখতে পারি, অথবা লিখতে পারি অর্গানাইজড দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, তার জীবনের লক্ষ্য ছিল দেশের মুক্তি। এটা আমরা এভাবে ঘুরে লিখতে পারি যে দেশের মুক্তি ছিল তার জীবনের লক্ষ্য। তাহলে কি লিখবো? দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি ওয়াজ ছিল দ্য এম অফ হিজ লাইফ। আমরা সেন্টেন্সকে ভাবে লিখতে পারতাম, কিভাবে? দেখো, দ্য ফ্রিডম অফ দ্য নেশন, আমরা কান্ট্রি না বলে নেশনও তো বলতে পারি না। দ্য ফ্রিডম অফ দ্য নেশন ওয়াজ দ্য গোল, লিখবো GOAL, দ্য গোল অফ হিজ লাইফ। আমরা বারবার লিখবো যে এম না লিখে গোল লিখতে পারি। আবার এটাও লিখতে পারি এভাবে যে ঘুরিয়ে, যে দ্য এম অফ হিজ লাইফ, এমও লিখতে পারি অথবা গোলও লিখতে পারি। দ্য গোল অফ হিজ লাইফ বা দ্য এম অফ হিজ লাইফ ওয়াজ অ্যাচিভিং কি না, অ্যাচিভিং ফ্রিডম অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। আমরা কিন্তু এই এভাবে লিখতে পারি। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? এই লক্ষ্যে পৌঁছাবার জন্য তিনি প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পালিয়ে প্রথমে জার্মানি এবং পরে জাপানে গিয়েছিলেন। দেখো, এই সেন্টেন্সটাকে কিভাবে লিখবো? এই লক্ষ্যে পৌঁছাবার জন্য, মানে টু রিচ অথবা টু অ্যাচিভ, ACHIEVE, টু অ্যাচিভ দিস গোল, ঠিক আছে, এই লক্ষ্যে পৌঁছাবার জন্য, ঠিক আছে। তিনি কি করেছিলেন? তিনি পলায়ন করেছিলেন। হি এসকেপড কোথা থেকে? না ফ্রম হিজ এই যে ওয়েল গার্ডেড, এখানে লিখে দিই GUARDED, ঠিক আছে, ওয়েল গার্ডেড হাউস থেকে, ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস, প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে তিনি পলায়ন করেছিলেন। অ্যান্ড ফার্স্ট কোথায় গিয়েছিলেন? না ফার্স্ট রিচড করেছিলেন কোথায়? না ফার্স্ট রিচড জার্মানি, অ্যান্ড দেন কোথায়? না জাপান, ঠিক আছে।
আমরা এই সেন্টেন্সটাকে আরও একরকম ভাবে লিখতে পারি। কিভাবে? আমরা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটের সাহায্যে, নমিনেটিভ অ্যাবসলিউট না, অ্যাকচুয়ালি এটা সিম্পল সেন্টেন্সে আমরা লিখতে পারি যে মানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে, যে তিনি পালিয়েছিলেন, যে এসকেপড হ্যাভিং এসকেপড, মানে হ্যাভিং এর পরে ভাবে থার্ড ফর্ম বসবে, হ্যাভিং এসকেপড, হ্যাঁ, ফ্রম কোথা থেকে না, ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস, মানে ওই যে প্রহরী দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে পলায়নের পরে, ঠিক আছে, হি হি ওয়েন্ট হি ফার্স্ট ওয়েন্ট টু জার্মানি অ্যান্ড দেন, সে গিয়েছিল কোথায়, জার্মানি অ্যান্ড দেন জাপান, কি করার জন্য না, টু অ্যাচিভ হিজ গোল, টু অ্যাচিভ দিস গোল হবে, টু অ্যাচিভ দিস গোল, ঠিক আছে, টু অ্যাচিভও হবে বা টু রিচ হবে, টু রিচ বা টু অ্যাচিভ, যে কোনো একটা। আর দুটো সেন্টেন্স আছে, দেখো, যে সেখানে তিনি ব্রিটিশ পরিত্যক্ত দেশীয় সৈন্যের দ্বারা আজাদ হিন্দ ফৌজ নামক শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। তাহলে সেখানে তিনি ব্রিটিশ পরিত্যক্ত দেশীয় সৈন্যের দ্বারা আজাদ হিন্দ নামক শক্তিশালী সৈন্যদল গঠন করেছিলেন। দেখো, এই সেন্টেন্সটা একটু বড় হতে পারে বা বড় সেন্টেন্স মনে হতে পারে, বড় সেন্টেন্স মনে হলেও কিন্তু আমরা ভেঙে ভেঙে করবো, ঠিক আছে। এই যে তিনি, তাহলে কি করেছিলেন, গঠন করেছিলেন, তাই না? তাহলে হি অর্গানাইজড, হি অর্গানাইজড, পাস্ট টেন্সে, হি অর্গানাইজড আ স্ট্রং আর্মি, ঠিক আছে, হি অর্গানাইজড আ স্ট্রং আর্মি নেমড, কি নাম ছিল তার, নেমড সিঙ্গেল ইনভার্ট কমা আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ, FAUJ না জেড, ফৌজ, আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, নেম আজাদ ফৌজ না, যেটা কি ছিল না, হুইচ ওয়াজ কম্পোজড, দেখো আমরা লিখতে পারি যে যেটা দেশীয় সৈন্যের দ্বারা কিন্তু গঠিত ছিল, হুইচ ওয়াজ কম্পোজড, এই যে কম্পোজড মানে গঠন করা, কম্পোজড গঠিত ছিল, কম্পোজডের পরে অফ হয়, ঠিক আছে, অফ দ্য ইন্ডিয়ান আর্মি, অফ দ্য ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি, এই যে ব্রিটিশ পরিত্যক্ত, তাহলে আমরা লিখবো এই ইন্ডিয়ান আর্মি যারা কি হয়েছিল, হু হ্যাড বিন, যারা হয়েছিল পরিত্যক্ত, হু হ্যাড বিন, আমরা লিখবো অ্যাবান্ডেন্ট লিখতে পারি, বা আমরা লিখবো হু হ্যাড বিন লেফট বিহাইন্ড বাই দ্য ব্রিটিশ, মানে ব্রিটিশদের দ্বারা পরিত্যক্ত হওয়া ভারতীয় সৈন্যদের দ্বারা গঠিত আজাদ হিন্দ ফৌজ তিনি কিন্তু অর্গানাইজড করেছিলেন, ঠিক আছে, কোথায় না সেখানে, তাহলে হি অর্গানাইজড আ স্ট্রং আর্মি, এটা আমরা লিখতে পারি যে সেখানে মানে দেয়ার, এই শেষে লিখবো কি, এই অ্যাডভার্বটা দেয়ার, সেখানে, বাই দ্য ব্রিটিশ দেয়ার, ঠিক আছে। চলো, লাস্ট সেন্টেন্স যেটা আছে, যে তিনি গত বিশ্বযুদ্ধে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, তাহলে তিনি অগ্রসর হয়েছিলেন মণিপুর পর্যন্ত গত বিশ্বযুদ্ধে, সিম্পল। তাহলে তিনি অগ্রসর হয়েছিলেন, আমরা জানি অ্যাডভান্স মানে অগ্রসর হওয়া, ঠিক আছে, এই যে তাহলে আমরা লিখবো অ্যাডভান্সড, হি অ্যাডভান্স আপ টু, আপ একটু হাইফেন দিয়ে টু, মানে একটু ছেড়ে আর কি, আপ টু মণিপুর। আচ্ছা, তিনি কি শুধুই মানে একাকেই গিয়েছিলেন, না তার সৈন্য সামন্ত নিয়ে গিয়েছিলেন? নিশ্চয়ই তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করার পরেই তো তাদেরকে নিয়ে গিয়েছিলেন, তাহলে হি অ্যাডভান্সড আপ টু মণিপুর উইথ হিজ আর্মি, ঠিক আছে, কখন না, গত বিশ্বযুদ্ধে, তাহলে ডিউরিং লিখবো, ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়ার,
তো দেখো, এই হলো আজকের ট্রান্সলেশন। তিনি গত বিশ্বযুদ্ধে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। হি অ্যাডভান্সড আপ টু মণিপুর উইথ হিজ আর্মি ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়ার। এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখলাম, সেই সেন্টেন্সগুলো তোমাদের যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? আর আহ, আজকে এই পর্যন্ত। দেখো, এই ট্রান্সলেশন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের মেন পরীক্ষার জন্য ভীষণ জরুরি। কম প্যাসেজ ট্রান্সলেশন যদি আমরা ভালোভাবে শিখি, তাহলে আমরা কিন্তু আদার যে সমস্ত টপিকগুলো থাকে মেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা কিন্তু খুব সহজে লিখে আসতে পারবো। খুব ভালো না হলেও মোটামুটি একটা লিখে আসতে পারবো, যাতে যাতে আমরা একটা নাম্বার পেতে পারি, একটা 50% বা 60% নাম্বার পেতে পারি ঠিক আছে? তো তোমরা সকলেই প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।